বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নরসিংদী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে থাকব আমি মোহাম্মদ আল মামুন কুরাইশি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকের এই ক্লাস শেষে তোমরা যা শিখতে পারবে, যাকে বলা হয় শিখন ফল। ক্লাস শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ছোট গল্প কি, ছোট গল্প সম্পর্কে সম্যক ধারণা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, বাংলা প্রথম পত্রের অন্তর্গত অপরিচিত ছোট গল্প কেন্দ্রিক শব্দার্থ, পাঠ পরিচিতি ও মূল বক্তব্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের পরবর্তী আলোচনার দিকে চলে যাই। প্রথমে আমরা জানার চেষ্টা করব ছোট গল্প কি। কেন ছোট গল্প সম্পর্কে জানবো? কারণ আমাদের আজকের যেহেতু আলোচ্য বিষয় যে গল্পটির নাম অপরিচিতা। এই অপরিচিত একটি ছোট গল্প আমরা গত ক্লাসে জানার চেষ্টা করেছি, বা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি সাহিত্যের 5টি শাখা রয়েছে। কয়টি শাখা? 5টি শাখা। কি কি? ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস এবং নাটক। তোমরা যাই পারো না কেন সেগুলো এর মধ্যেই অন্তর্গত। তাহলে যেহেতু আমরা অপরিচিত একটি ছোট গল্প, কেন তাকে ছোট গল্প বলছি? আমরা অন্য ভাগগুলো সম্পর্কে যখন যেটি পড়বো তখন সেটি জানার চেষ্টা করব। এখন প্রথমে আমরা জানার চেষ্টা করব ছোট গল্প কি, তারপর আমরা ছোট গল্প পড়তে যাব। অপরিচিত ছোট গল্প পড়ার আগে আমরা অবশ্যই জানার চেষ্টা করব কেন অপরিচিতাকে ছোট গল্প বলা হচ্ছে। তাহলে ছোট গল্প কি? ছোট গল্প সম্পর্কে বিভিন্ন সংজ্ঞার্থ রয়েছে। অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন। কেউ বলেছেন যা 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করা যায় তাই ছোট গল্প। আবার কেউ বলেছেন না, 1 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করা যায় ছোট গল্প। এবং প্রমথ চৌধুরী অনেক চমৎকার করে, প্রমথ চৌধুরী নামটা অনেকে প্রমথ চৌধুরী বলতে গিয়ে তোমরা প্রথম চৌধুরী বলে ফেলে ভুলে, তাই না? তাহলে প্রমথ চৌধুরী তিনি বলেছেন ছোট গল্প গল্প হতে হবে এবং তাকে ছোট হতে হবে। এটা একটু চমৎকার সংজ্ঞার্থ হতে পারে। তাহলে ছোট গল্প কি? তাকে গল্প হতে হবে এবং ছোট হতে হবে। অবশ্যই গল্প হতে হবে এবং ছোট হতে হবে। এ জাতীয় অনেক সংজ্ঞার্থ রয়েছে, কিন্তু ছোট গল্পের সবচেয়ে চমৎকার সংজ্ঞার্থ দিয়েছেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার একটি কবিতার মধ্য দিয়ে তিনি ছোট গল্পকে চমৎকার করে আমাদের সামনে উপস্থাপন করলেন। কবিতা কি? একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো লাগছিল না। তখন তিনি তার দোতলার বাসার বারান্দায় বসে, রিমঝিম বৃষ্টি হচ্ছে, সেই বর্ষা যাপিত দিনে তিনি একটি কবিতা লিখলেন। কবিতার নাম দিলেন বর্ষা যাপন। এবং এই বর্ষা যাপন কবিতার মধ্য দিয়ে তিনি ছোট গল্পের চমৎকার সংজ্ঞার্থ দিলেন। তোমরা ইতিমধ্যেই সংজ্ঞার্থটা দেখেছো, সেটি তার বর্ষা যাপন কবিতায়। কি? ছোট প্রাণ। ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বললেন ছোট প্রাণ। তাহলে ছোট গল্পের প্রাণ কি হবে? ছোট প্রাণ। পুঁটি মাছের প্রাণ, কই মাছের প্রাণ না কিন্তু। ছোট প্রাণ, ছোট ব্যথা। অর্থাৎ ছোট গল্প রচিত হবে যে কোনো সামান্য হালকা ব্যথা নিয়ে ছোট গল্প রচিত হতে পারে। এর জন্য বড় কিছু প্রয়োজন নেই। ছোট 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 দুঃখ কথা, অর্থাৎ ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এটি হচ্ছে তিনি ছোট গল্পের সংজ্ঞার্থ দিতে গিয়ে কবিতার মধ্য দিয়ে ছোট গল্পের সংজ্ঞার্থ দিয়েছেন। আমরা এখন এটুকু ধরে ধরে একটু আলোচনা করার চেষ্টা করব। কি আছে? তাহলে ছোট গল্পের প্রাণ হতে হবে ছোট। প্রথমে রয়েছে ছোট গল্পে কি থাকবে, আর ছোট গল্পের মধ্যে কি থাকবে না, সবই আমরা এর মধ্যে পাবো। তাহলে ছোট গল্পের প্রাণটা হবে ছোট, এবং সামান্য যে কোনো ব্যথা নিয়ে, ছোট ছোট দুঃখ কথা নিয়ে, এবং সহজ সরল যেগুলো সাদামাটা বিষয় নিয়ে ছোট গল্প রচিত হতে পারে। বলছে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, খুব সাদামাটা বিষয় নিয়ে। সহস্র বিস্মৃতি রাশি। সহস্র মানে হাজার, বিস্মৃতি মানে বিশেষ স্মৃতি, রাশি প্রত্যহ যেতেছে ভাসি। তাহলে সহস্র মানে হাজার হাজার স্মৃতি। আমাদের মনে 3টা স্তর রয়েছে, চেতন, অবচেতন এবং অচেতন। এই যে আমাদের মনের উপর দিয়ে সহস্র বিস্মৃতি, অর্থাৎ স্মৃতির বিশেষ বিশেষ স্মৃতি, আমাদের অজস্র স্মৃতি আমাদের জীবনের উপর দিয়ে চলে যাচ্ছে। সব স্মৃতি না। দেখো, স্মৃতি রাশির সঙ্গে প্রত্যহ যেতেছে ভাসি। যেমনি করে ধরো নদীর মধ্যে
নদী যখন ভরে যায় তখন নদীর মধ্য দিয়ে পানি যায়, ময়লা যায়, আবর্জনা যায়, মাছ যায়, অনেক কিছু ভেসে যায়। যেমন নদীর উপর দিয়ে অনেক কিছু ভেসে যায়, ঠিক তেমনি মানুষের জীবনের উপর দিয়ে কত ঘটনাই ঘটে যাবে। সব ঘটনা না, সেই ঘটনার মধ্যে কত স্মৃতি বয়ে চলে যাবে। সব স্মৃতি না, তার মধ্যে বিশেষ দুটি একটি স্মৃতি, যে স্মৃতি তোমার হৃদয়কে নাড়া দিবে। সেই স্মৃতি, সেই সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, এরকম হাজার হাজার আমাদের স্মৃতি, ঘটনাময় স্মৃতি আমাদের জীবনের উপর দিয়ে ভেসে যাচ্ছে। সব ঘটনা না, তারই দু চারটি অশ্রুজল। এইসব হাজার হাজার ঘটনার মধ্য দিয়ে শুধু দু চারটি ঘটনাকে তুমি নেওয়া। অর্থাৎ কি বলা হচ্ছে, যেমন একটি নদীর মধ্যে অজস্র পানি চলে যায়, সে পানির মধ্যে দিয়ে ময়লা, আবর্জনা, ভালো জিনিস, ভালো পানি, অনেক কিছু ভেসে যায়, কিন্তু সবকিছু না, ওই হাজার অজস্র পানির মধ্য থেকে মাত্র দু চার ফোঁটা জল তুমি নেবা। ঠিক তেমনি আমাদের জীবনের উপর দিয়ে অজস্র ঘটনা ঘটে যাচ্ছে। সব ঘটনা না, তার মধ্যে মাত্র দু একটি ঘটনা, যে দুটো বিশেষ স্মৃতি যা হৃদয়ে তোমার রেখাঙ্কিত করেছে, তা নিয়ে কি করতে হবে, সেটা নিয়ে ছোট গল্প রচিত হবে। তাহলে ছোট গল্প রচনার জন্য কি বড় ধরনের প্রেক্ষাপট প্রয়োজন নেই। সাদামাটা তোমার জীবনের উপর অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সামান্য মন খারাপ হয়েছে, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মন খারাপ, তোমার প্রকৃতি দেখে আজকে মনটা ভালো ভালো লাগছে, অথবা কোনো একটি হৃদয় বিদারক দৃশ্য দেখে তোমার মনটা খারাপ লাগছে, অথবা কোনো একটি জিনিস দেখে তোমার হৃদয়কে আপ্লুত করেছে, তোমার ভালো লাগছে, তুমি তার রচনা করতে পারো। এটা কিছুই না, যে কোনো সামান্য বিষয় নিয়ে তুমি ছোট গল্প রচিত করতে পারো, রচনা করতে পারো। তাহলে বলা হচ্ছে তারই দু ছয়টি অশ্রুজল। অশ্রুজল শব্দটি কিন্তু একটু আমরা সে অর্থে বলবো, রবীন্দ্রনাথ ছন্দের প্রয়োজনে হয়তো ব্যবহার করেছেন। অশ্রু মানেই চোখের জল, সুতরাং অশ্রুর সঙ্গে আর জল প্রয়োজন খুব বেশি প্রয়োজন নেই, হয়তো ছন্দের প্রয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন। যাই অশ্রু, তাহলে অশ্রু মানে চোখের জল, আবার জল হয়ে গেছে, তাই না? যাও, ছন্দের প্রয়োজনে রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। তাহলে ছোট গল্পের মধ্যে কিভাবে রচিত হবে সে তা এখানে বলা হলো। এখন আমরা দেখবো ছোট গল্পে কি থাকবে কি থাকবে না, সেই বৈশিষ্ট্যগুলো। নাহি বর্ণনার ছটা, অর্থাৎ বর্ণনার বও থাকবে না, অর্থাৎ ডেসক্রিপটিভ হবে না, ন্যারেটিভ হবে না, অর্থাৎ নাহি বর্ণনার ছটা, বর্ণনার কোনো আলোক ছটাও থাকবে না। ঘটনার ঘন ঘটা, অনেকগুলো ঘটনা থাকবে না, ৩, ৪, ৫টা। তোমরা দেখবা অনেকগুলো উপন্যাস রয়েছে, উপন্যাসের মধ্যে শুধু একটা পরিবার না, দুইটা পরিবার না, তিনটা পরিবার, অনেকগুলো পরিবারের কাহিনী রয়েছে। কিন্তু ছোট গল্পে এতগুলো পরিবারের কাহিনী থাকবে না। অপরিচিতা ছোট গল্প পড়বা, অনুপম আর কল্যাণী, অর্থাৎ তোমাদের কি ছোট গল্প পড়বা, সামান্য দুজনের তোমাদের কাহিনী, এই কাহিনী নিয়ে তোমাদের ছোট গল্প রচিত হবে। তাহলে আমরা কি বলি, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, অর্থাৎ বেশি ঘটনা সেখানে থাকবে না, অনেকগুলো ঘটনা থাকবে না। অনেক সিনেমা তোমরা দেখো, সিনেমার মধ্যে দেখো যে অনেকগুলো নায়ক নায়িকা, অনেকগুলো ঘটনার সমাবেশ থাকবে। ছোট গল্পে তা থাকবে না। অনেকগুলো ঘটনা থাকলে সেটি কি হয়ে যাবে, উপন্যাস হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। নাহি তত্ত্ব নাহি উপদেশ, তিনি বললেন ছোট গল্পের মধ্যে কোনো তত্ত্বকথা থাকবে না, তত্ত্বকথা থাকবে না, উপদেশ কথাও থাকবে না। ছোট গল্পের মধ্যে তত্ত্বকথা এবং উপদেশ কথা আসবে না। যদিও রবীন্দ্রনাথের ছোট গল্প বিশ্লেষণ করলে আমরা পাই সীমিত আকারে কিছু কিছু রয়েছে। যেমন তোমাদের আগে হৈমন্তী একটি ছোট গল্প ছিল, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। সেখানে কিন্তু দেওয়া রয়েছে সেটা একটি একটি তত্ত্বকথা। অর্থাৎ অনেক সময় মন যে সবসময় বাধা মানে না, এই জন্য মাঝে মাঝে হয়তো কিছু তত্ত্বকথা চলে আসে, তবে খুব বেশি থাকবে না বলে রবীন্দ্রনাথ এই সংঘাতের মধ্যে অভিমত দিয়েছেন, এবং উপদেশ কথা থাকবে না। কিন্তু ছোট গল্পে কি অন্তরে অতৃপ্তি রবে। ছোট গল্প পড়ার পরে সব শেষ হবে, কিন্তু একটা মনে অতৃপ্তি লাগবে। কিরকম অতৃপ্তিটা, সাঙ্গ করি মনে হবে। সাঙ্গ করি মানে খালি খালি লাগা। খালি খালি লাগাটা তোমাকে কি করে বোঝানো যায়? ধরো মন খালি খালি লাগাটা হলো, ধরো তোমরা তোমাদের বাড়িতে অনেক সময় কলেজে চলে আসছো, বাসার থেকে কলেজ থেকে ফিরে গিয়ে বাসায় গিয়ে দেখলে অনেক লোকজন দিয়ে বাসা ভরে গেছে, ভালো লাগবে না? বাসাটা ভরে গেছে। আবার ৩-৪ দিন ওরা থাকলো, তুমি আবার কলেজ থেকে আসলা, একদিন এসে দেখলো ওরা সবাই যার যার বাড়িতে চলে গেছে। আগে তোমার বাড়িতে যে বাবা মা ছিল, ভাই বোন ছিল, তারাই আছে, কিন্তু তারপরেও বাড়িটায় কি লাগবে, খালি খালি মনে হবে, ইস কি যেন নাই, কারা যেন নেই। এই যে খালি লাগে, এটা যে সাঙ্গ করি মনে হবে, বুঝতে পেরেছো? অথবা এখনকার সময় তোমরা মোবাইল ছাড়া এক মুহূর্তে চলতে পারো না। সেই সঙ্গে কিছু না থাকলে, হঠাৎ ধর সবসময় মোবাইলটা থাকে, একবার তোমার সঙ্গে নেই, তখন মনে হবে ইস কি যেন নাই, কি যেন নাই। এই যে খালি খালি লাগা, এটার নামই হচ্ছে সাঙ্গ করি মনে হবে। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে। শেষ হয়ে হইল না শেষ। শেষ হয়েছে ছোট গল্পটি, কিন্তু শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ দেখো, যে আমাদের অপরিচিত ছোট গল্পটি যারা পড়েছো তারা দেখবে, অপরিচিতা ছোট গল্পে আমরা জানি অনুপম এবং কল্যাণী শেষ পর্যন্ত কোনো কি বিয়ে হয় না, বিয়ের আসর থেকে উঠিয়ে দেওয়া হয়, কিন্তু তাদের আবার দেখা হয়। দেখা হওয়ার পরে কি হয়,
আমরা খুব আশা করছিলাম, দেখা যেহেতু হলো, যদি অনুপম আর কল্যাণীর মতো দুজনের মধ্যে একটু চমৎকার মিল হয়ে যেত। আবার হ্যাঁ, এই কল্যাণী বলতো হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি, ও বলতো আমরা দুজনে মিলে আবার একটা বিয়ে করে একটা সুন্দর, অতএব তারা সুখী শান্তিতে বসবাস করতে লাগলো। তাহলে তোমার সবাই খুশি হতে, সুন্দর লাগতো না। এরকম কোনো লাগার সুযোগ নেই। ছোট গল্পই মনে হবে যে জীবনটা যেহেতু একটা ছোট গল্পের মতো। জীবনটা ছোট গল্প না, এক অর্থে জীবনটাই কিন্তু ছোট গল্প। কারণ আমরা এই শুরু করতে না করতেই জীবনটা শেষ হয়ে যায়। ঠিক তেমনি ছোট গল্পও তাই। ছোট গল্পের শেষটা তোমার আকস্মিক হবে এবং শেষ হয়েও হইল না শেষ, যাকে বলে চাবুক হাঁকড়ানো সমাপ্তি। অর্থাৎ পড়ে মনে হবে ইস এমনটা হলো কেন, আর যদি আরেকটু ভালো হতো, শেষটা যদি মিল হতো তাহলে ভালো হতো। কিন্তু মনে রাখতে হবে আমাদের জীবনে বিরহই হচ্ছে শ্রেষ্ঠ। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেলস আওয়ার স্যাডেস্ট থট। আমাদের মধুরতম সঙ্গীত সেগুলো যা আমাদের সবচেয়ে বিরহের কথা বলে। মনে রাখতে হবে বিরহই হচ্ছে আমাদের জীবনের একদম, আমরা পৃথিবীতে আসি কিন্তু এক শেষ পর্যন্ত বিরহের মধ্য দিয়ে আমাদের সবকিছু শেষ হয়ে যায়। যাই হোক তাত্ত্বিকতা না, মূল কথা হলো যে ছোট গল্পের মধ্যে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে এবং শেষ হয়ে হইল না শেষ। শেষে মনে হবে যে তুমি যেভাবে চাচ্ছ শেষটা হয়তো সেভাবে হবে না। আমরা ছোট গল্প কিন্তু কিছুটা হলেও আলোচনার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন যারা কিছুটা বুঝেছো তারা আরো ভালো বুঝবে। এখন আমি একটি দেখাবো আমার দুটি শব্দ চয়ন। এই দুটি শব্দ যদি মনে রাখতে পারো তাহলে আশা করছি ছোট গল্প কেন্দ্রিক ধারণা তোমাদের আরোটা কিছুটা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। আমি দুটি শব্দ ব্যবহার করি, গোষ্পদে আকাশ, বিন্দুতে সিন্ধু। এ আবার কি? গোষ্পদে আকাশ আবার কি? হ্যাঁ, কোন শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা সেই শব্দের অর্থ বুঝতে পারি। ঠিক আছে? যেমন আমরা এখন গোষ্পদে আকাশ, এটা আবার কি? এটা আমার এরকম শব্দ তৈরি করে ছোট গল্প বোঝানোর জন্য আমি ব্যবহার করার চেষ্টা করেছি। গো আমরা শব্দগুলো আলাদা করলে বুঝতে সুবিধা হয়। তোমরা যেমন সিলেবাল শব্দাংশ ভাগ করে করে উচ্চারণ করো, সুবিধা হয়। তাহলে আমরা শব্দটি আলাদা, গো, গো মানে কি? গো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় অনেক সময়, তাই না? আমরা যদি বলি কাউকে ডাকে হ্যাঁ গো, ও গো, শুনছো গো, বিভিন্ন গো অর্থ, তাই না? অথবা জিও গো ইংরেজিতে আছে, সেগুলো আমরা যাব না। আমরা এখানে গো, গো মানে কি? তাহলে আমরা চলে যাই গবেষণা পদ্ধতি। কোন দিকে? গবেষণা শব্দ তোমরা সন্ধি বিচ্ছেদ করে এসেছো না সবাই? কি? গবেষণা হচ্ছে গোযোগ এসো না। তাহলে ওই গো মানে কি? গো মানে গরু, তাই না? এসো না মানে কি? খোঁজা। গোযোগ এসো না মানে কি? গরু খোঁজা, তাই না? অনেকটা সে অর্থেই। গরু খোঁজা মানে কি? তন্ন তন্ন খোঁজা। আগে রাখালরা নিয়ে যেত, অনেকগুলো গরু একসঙ্গে মাঠে নিয়ে যেত। হঠাৎ একটি গরু না থাকতো, তন্ন তন্ন করে তারা খুঁজতো। অনেক কষ্ট করে খুঁজে তারা হয়তো একসময় খুঁজে পেত। এই যে ওই শব্দটি বলতে গরু খোঁজা মানে তন্ন তন্ন করে, সে অর্থে। আমি এখানে অন্য অর্থে ব্যবহার করেছি, বোঝার চেষ্টা করো। গো মানে হচ্ছে গরু। যেমন গোধূলি কি? গোধূলি হচ্ছে সন্ধ্যা লগ্ন আমরা বলি। কারণ কি? যখন সারা দিন শেষে গরুগুলোকে যখন রাখাল নিয়ে আসে, তখন পায়ের ধুলোয়, গরুর পায়ের খুরের ধুলোয়, ওজনের ফলে এই সেই খুরের কারণে ধুলো উড়ে যায়। সেই শব্দটিকে আসছে গোধূলি শব্দটি। ঠিক আছে? তাহলে যাই হোক, গো মানে গরু। আর এখানে একটা শব্দ আছে তোমাদের পদ। পদ মানে পা, তাই না? পদ মানে পা। যদিও পদ ব্যাকরণিক পদ অন্য অর্থে, কিন্তু এখানে গো মানে গরু, পদ মানে পা। গোপদে আকাশ, এটা আসলে গোষ্পদে আকাশ হবে। ঠিক আছে? কেন গোষ্পদে? গোষ্পদে আকাশ, এটা কি রকম হলো? গরুর পায়ে আবার আকাশ হয় নাকি? না, আসলে না। এটা সমাসবদ্ধ শব্দ। মনে রাখতে হবে সমাস হলো তিনটি সব পরস্পর সম্পদ দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়ার নামে সমাস। অর্থাৎ তোমাকে এখানে বুঝতে হবে, যেমন একটি কবিতা ছিল, ভার্যার পদে পড়িয়া কহিল মা আমায় রক্ষা করো। তুমি যে অর্থ না বোঝো তখন কিন্তু ওলট পালট হয়ে যাবে। কারণ একটা কবিতার লাইন ভার্যার পদে, ভার্যা মানে স্ত্রী, স্ত্রীর পদে পড়িয়া কহিল মা আমায় রক্ষা করে, এটা কি হতে পারে? না। কিন্তু ভার্যার পদে একটি সমাসবদ্ধ শব্দ, ওখানে হবে ভার্যার পদে না, ভার্যার আপদে, মানে ভার্যার বিপদে, স্ত্রীর বিপদে দেবীর চরণে পড়ে বললো মা আমায় রক্ষা করে, এরকম একটি অর্থ রয়েছে। তাহলে আমরা শব্দটুকু আমরা বুঝতে হবে, বুঝতে পারলে আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে গোষ্পদে আকাশ হলো গরুর ওজনের ফলে, গরুর ওজন তো অনেক বেশি, তাই না? গরুর ওজনের ফলে সৃষ্ট গর্তে যদি পানি জমে, ধরো তোমাদের এখান দিয়ে একটা গরু নিয়ে যাওয়া হয়েছে, গরুর ওজনের ফলে একটা গর্ত সৃষ্টি হয়েছে, ছোট্ট একটি গর্ত। গরু গর্ত কি? পা কি অনেক বড়? পায়ের ওজন বেশি, তাহলে অল্প একটু গর্ত হয়েছে, এতটুকু গর্ত। সেই গর্তে যদি পানি দেয়া হয়, তাহলে সেই পানিতে, ধরো ওখানে বৃষ্টির পানি জমলো, একটু পরে আবার পরিষ্কার হয়ে গেল, কিন্তু ওখানে পানি জমে আছে, এতটুকু গর্তের মধ্যে একটু পানি জমলো। বোঝার চেষ্টা করো। তাহলে সেই পানি জমলে একটু পরে যদি তুমি তাকিয়ে দেখো, এই যে ধরো এই যে এখানে এরকম একটা গর্ত হলো, এখানে যদি তুমি তাকাও, এখানে কতটুকু দেওয়া হয়েছে? অল্প একটু। তাহলে গরুর ওজনের ফলে সৃষ্ট গর্তে পানি জমলে তুমি যদি তাকাও, তাহলে অতটুকুই আকাশ দেখতে পাবে, না ওর চেয়ে অপেক্ষাকৃত অনেক একটা বড় আকাশ দেখা যাবে?
ধরো নরসিংদী সরকারি কলেজে, নরসিংদী সরকারি কলেজের মাঠে গরুর ওজনের ফলে সৃষ্ট একটি গর্ত, গর্তের মধ্যে পানি জমেছে, তুমি এই পানির মধ্যে তাকাচ্ছ, তাহলে কি শুধু ওই যতটুকু গর্ত অতটুকু আকাশ দেখবে, না এর চেয়ে অনেক বড় আকাশ দেখবে? একটু ভাবার চেষ্টা করো। অবশ্যই মনে রাখবে, তুমি যে এখানে আমি একটু দেওয়ার চেষ্টা করেছি, এই যে এখানে দেখো তোমাদের, এই যে এইটুকুর মধ্যে দেখলে এটা যতটুকু ছোট, এখানে তাকালে এর যে অপেক্ষাকৃত অনেক একটি বড় আকাশ সেখানে প্রতিবিম্বিত হবে। তাই বলে কি পুরো বাংলাদেশের আকাশ সেখানে দেখা যাবে? না, দেখা যাবে না। ছোট গল্প ঠিক তেমনি, অর্থাৎ গরুর ওজনের ফলে সৃষ্ট ছোট গর্তে তাকালে সেই গর্তের তুলনায় অপেক্ষাকৃত অনেক অনেক বড় একটি আকাশ সেখানে প্রতিবিম্বিত হয়। তাই বলে পুরো নরসিংদী জেলার আকাশ সেখানে প্রতিবিম্বিত হয় না। ছোট গল্প ঠিক তেমনি, অর্থাৎ ছোট গল্পের মধ্যে দিয়ে জীবনের একটি বৃহৎ রূপ সেখানে ফুটে ওঠে। তাই বলে জীবনের সমগ্র রূপ সেখানে ফুটে ওঠে না, সেটি হচ্ছে ছোট গল্প। তাহলে ছোট গল্প হলো এমন একটি গল্প যেখানে জীবনের একটি বৃহৎ রূপ সেখানে প্রতিভাসিত হয়, কিন্তু জীবনের সমগ্র রূপ সেখানে ফুটে ওঠে না, সেটি হচ্ছে ছোট গল্প। তাহলে বুঝতে পারলাম আমরা ছোট গল্প কি? গোষ্পদে আকাশ। কেন বললাম? গরুর ওজনের ফলে সৃষ্ট গর্তে যদি তাকাই, সেই গর্ত অপেক্ষাকৃত অনেক বড় একটি আকাশ প্রতিবিম্বিত হয়, তাই বলে সমগ্র আকাশ সেখানে প্রতিবিম্বিত হয় না। ছোট গল্প ঠিক তেমনি, গল্পটা ছোট হলেও সেখানে জীবনের একটা বৃহৎ রূপ ফুটে ওঠে, জীবনের সমগ্র রূপ সেখানে ফুটে ওঠে না, সেটি হলো ছোট গল্প। তাহলে আমরা গোষ্পদে আকাশ কিছুটা হলেও বুঝতে পারলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে গোষ্পদে আকাশ হলো। এখন আমরা চলে যাব আরেকটি শব্দ, বিন্দুতে সিন্ধু। আমরা জানি বিন্দুর মধ্যেই সিন্ধুর গভীরতা লুকিয়ে থাকে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর ও অতল। অর্থাৎ বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা। প্রতিটি শব্দই এক একটি সিন্ধুকে ধারণ করে থাকে। কোথায়? ছোট গল্পের মধ্যে। অর্থাৎ একটি শব্দ বিনা প্রয়োজনে আসে না। বিন্দুর মধ্যে সিন্ধু গভীরতা কিরকম? ধরো একটি বাড়ির মধ্যে আমরা যদি অনেক সময় কলিং বেল, এখন শহরে অনেক দরজা আছে, দরজার মধ্যে কি কলিং বেল টেপে ডাইরেক্ট দরজা খুলে দেয় না। আবার আমরা দরজার মধ্যে চোখ লাগিয়ে দিয়ে দেখি যে হ্যাঁ, বাইরে একটা মানুষকে একটু ফুটো দিয়ে পুরো একটা মানুষকে দেখা যায়, তাই না? পুরো মানুষটাকে দেখা যায়, দেখা গেলে তারপরে চিনি, তারপরে দরজা খুলি। অথবা তোমাদের যারা বাড়িতে আছো দেখবা যে ধরো একটা ঘরের মধ্যে একটা দিকে একটু ফুটো আছে বা ছিদ্র আছে, একটু ছোট গর্ত দিয়ে তুমি যদি তাকাও, তাহলে ওটা দিয়ে কি ওইটুকুই শুধু দেখতে পারবে, নাকি এর চেয়ে অপেক্ষাকৃত আরো বড় একটা অংশ দেখতে পাবে? ছিদ্র কিন্তু এতটুকু, তুমি যেটুক দিয়ে দেখছো সে ফাঁকা অংশটা কিন্তু এতটুকু একটু ফাঁকা অংশ, সামান্য একটু বিন্দুর মতো ফাঁকা অংশ দিয়ে তাকাচ্ছ, কিন্তু বাইরে যেটা দেখছো সেটা কি, সেটা অপেক্ষাকৃত অনেক বড় অংশ দেখছো। তাই বলে কি পুরো একেবারে জেলাটা তোমার সামনে ভেসে উঠছে? না। অর্থাৎ তুমি যেটুকু অংশ দিয়ে দেখছো তার চেয়ে অপেক্ষাকৃত অনেক অনেক বড় অংশ তোমার দেখা যাচ্ছে। তো তাই বলে একেবারেই সমগ্র অংশ দেখা যাচ্ছে না। এটা কি বলছে? বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা। অর্থাৎ তুমি যেটুক দিয়ে দেখ ছোট গল্প ঠিক তেমনি, ছোট গল্পের মধ্যে দিয়ে ও যত ছোট গল্প থাকতে পারে, কিন্তু সেখানে জীবনের একটা বড় রূপ সেখানে ফুটে ওঠে। তাই বলে জীবনের সমগ্র রূপ সেখানে ফুটে ওঠে না, সেটাই হচ্ছে ছোট গল্প। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি ছোট গল্প কেন্দ্রিক রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট প্রাণ ছোট ব্যথা, সেই আমরা রবীন্দ্রনাথের সেই কবিতার লাইনগুলো বোঝার চেষ্টা করেছি। এরপর গোষ্পদে আকাশ, বিন্দুতে সিন্ধু, এগুলো কিছুটা হলে বোঝার চেষ্টা করলাম। তাহলে আশা করছি ছোট গল্পের বৈশিষ্ট্য আমাদের বোঝা হয়ে গেছে। তাহলে আমরা এখন চলে যাব ছোট গল্প কেন্দ্রিক আলোচনা, তার রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অপরিচিতা। আমরা আগেই বলেছি আমরা অবশ্যই এখান থেকে যে কোনো কিছু পড়ার আগে প্রথমে জানার চেষ্টা করলাম একটা ছোট গল্প, তাই ছোট গল্প পড়বো। কেন ছোট গল্প পড়বো? ছোট গল্প বৈশিষ্ট্য কি এটা জানলাম। এখন পড়বো ছোট গল্প, যা কার ছোট গল্প? তোমার, আমার না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। তার ছোট গল্প পড়তে গেলে এত কষ্ট করে উনি লিখেছেন, ওনাকে আমরা জানবো না? অবশ্যই ওনাকে জানতে হবে। মনে রাখতে হবে যিনি লিখেছেন তাকে না জানলে তার লেখা কখনো পরিপূর্ণভাবে তুমি বুঝতে পারবে না। তো অবশ্যই তার সম্পর্কে আমাদের সম্যক ধারণা নিয়ে তারপরে এগোতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন চলে যাব সেই ব্যক্তিটির কাছে যিনি আমাদেরকে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পরিচিত করে দিয়েছেন। বাংলার ভাষার কথা বললে, বাংলা সাহিত্যের কথা বললে যে ব্যক্তিটির কথা কোনোভাবেই, তার অবদান কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিশ্ব দরবারে বাংলাকে যিনি পরিচিত করে দিয়েছেন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আগে জানবো, তারপরে আমরা ছোট গল্পের দিকে যাব। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। আমরা অনেকে মাতার নাম কম জানি,
মাতার নামটি জানতে হবে, অবশ্যই মাতার নাম জানতে হবে, মাতা সারদা দেবী। আর পিতামহ অর্থাৎ দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে দেখো প্রিন্স রাজার পরিবার, এরা জমিদার পরিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োগ্রাফির আমরা আর্লি লাইফ, এডুকেশন, ওয়ার্কস এন্ড অ্যাচিভমেন্ট, তার দেখো 3 স্তরের, অর্থাৎ শৈশব, কৈশোর বা যৌবন এবং পৌরত্ব, 3 স্তরের ছবি এখানে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখার চেষ্টা করো। অর্থাৎ ছোটবেলা থেকে তিনি লিখে গেছেন। তাহলে তার জন্ম কোথায়? কলকাতার জোড়াসাঁকো ঠাকুরপড়ে। সবাই জানে মোটামুটি রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি। তারপরেও যেহেতু আমরা তার গল্প, বিখ্যাত গল্প পড়বো, অবশ্যই লেখক সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তবে অবশ্যই সেটি তোমাদের মূল টেক্সট বা মূল বই কেন্দ্রিক। কারণ তো বিভিন্ন এডমিশন টেস্ট সহ বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের এই টেক্সটের বাইরে থেকে আসবে না কিন্তু। সুতরাং মূল টেক্সটটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি? বিশ্বকবি। আমি বারবার বলছি বিশ্বকবি। কে দিয়েছেন? আমরা একটু জানতে চাই। ব্রহ্ম বান্ধব উপাধ্যায় তাকে এই উপাধি দিয়েছেন। তার ব্রহ্ম বান্ধব উপাধ্যায় তাকে এই উপাধি দিয়েছিলেন, বিশ্বকবি উপাধিটা। ঠিক আছে? তারপরে এই যে কেন তাই উপাধি দেওয়া হয় বিশ্বকবি, এবং তিনি কি করেছেন? তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য, গীতাঞ্জলি একটি কাব্য, এটি মূলত গানের সংকলন, এটি 1910 সালে রচিত হয়। গীতাঞ্জলি কত সালে রচিত হয়? 1910, মনে রাখতে হবে। কাব্যের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। অনেকগুলো তথ্য। কত খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে। প্রথম এশীয় রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। 1912 খ্রিস্টাব্দে ডাব্লিউ.বি. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস এটি অনুবাদ করেন, তার ইংরেজি কি? সং অফারিংস নামে। কি নামে? সং অফারিংস নামে তিনি এটি অনুবাদ করেন। তাহলে আমরা এই গীতাঞ্জলি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, যে এই গীতাঞ্জলি এটি ইংরেজিতে যখন করা হয়েছে সেটা হচ্ছে সং অফারিংস, ছোট করে লেখা রয়েছে সং অফারিংস। ওকে, তাহলে আমরা প্রতিটি শব্দই ধারণ করার চেষ্টা করব। বিরক্ত হওয়ার ক্লাসকে এনজয় এবং মজা, বা আমি আবার বলছি আনন্দ নিয়ে ক্লাস করার চেষ্টা করবে। সুতরাং প্রতিটি শব্দকেই ধারণ করার চেষ্টা করবে। এটি তোমাদের আজীবন কাজে লাগবে আশা করছি। তাহলে আমরা যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মূল টেক্সটের বাইরে নয়। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। যেহেতু আমরা ছোট গল্প পড়ছি, আজকে পড়বো তার ছোট গল্প, এই জন্য ছোট গল্প কেন্দ্রিক আলোচনা একটু বেশি আসবে এখানে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা, বাংলা সাহিত্যকে যিনি প্রথম পরিচিত করালেন বিশ্ব দরবারে, তিনি তো বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা হিসেবেও তিনি পরিচিত, এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখনীতেই, তার চন্দ্রবিন্দু, তোমরা জানো বিখ্যাত ব্যক্তি হলে তার কি চন্দ্রবিন্দু চলে আসে। তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। অনেক প্রশ্ন আসে যে কার লেখনীতেই ছোট গল্প উদ্ভব, বিকাশ, সমৃদ্ধি ঘটেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পের সমতুল্য। অর্থাৎ তার ছোট গল্প শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পের সঙ্গে অবশ্যই সমতুল্য, এবং অনেক ক্ষেত্রে অনেক ছোট গল্পে তিনি এগিয়ে রয়েছেন। 1284 বঙ্গাব্দে, তার কত? 1284 বঙ্গাব্দে, মাত্র 16 বছর বয়সে ভিখারিনী ছোট গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। পরীক্ষায় প্রায় আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্পটির নাম কি? কি অ্যান্সার দিবা? উত্তর দিতে হবে ভিখারিনী। ঠিক আছে? তাহলে ভিখারিনী দিয়ে তার জীবন শুরু, তাই না? আর তাহলে ভিখারিনী 1284 বঙ্গাব্দে, কত বছর বয়সে? 16 বছর বয়সে। কত খ্রিস্টাব্দে? 1284 বঙ্গাব্দে। মনে রাখতে হবে সবগুলো। ছোট গল্প যে কোন গল্প? ভিখারিনী। প্রায় আসে, অনেকবার এসেছে তোমাদের সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। এরপর জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে, এই যে গল্পগুচ্ছ, গল্প সমগ্র গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। কতটি? 95টি। এর বাইরেও করেছেন, এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরো গল্প সংকলিত হয়েছে। প্রায় গল্পের সংখ্যা আমরা প্রায় 114টির মতো আমরা গল্পের সংখ্যা পেয়ে থাকি। এবং প্রথম গল্পের নাম জানলাম, তাহলে শেষ গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোট গল্পটির নাম মুসলমানের গল্প। কি গল্পটির নাম? মুসলমানের গল্প। তাহলে ভিখারিনী দিয়ে শুরু, মুসলমানের গল্প দিয়ে শেষ। এখন চলে যাব আমরা তার আরো অন্য কিছু আলোচনায়। তার ছোট গল্পিক চেতনা। তাহলে অবশ্যই ছোট গল্প নিয়ে আমি বলেছি আলোচনা হবে, যেহেতু আমরা পড়বো তার ছোট গল্প। তার ছোট গল্পিক চেতনাটা কি? পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালেই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। তাহলে তার ছোট গল্প রচনার স্বর্ণযুগ কখন? পারিবারিক জমিদারি তদারকির সূত্রে। পারিবারিক জমিদারি তিনি দেখাতে কোথায় এসেছিলেন? বাংলাদেশে 2 জায়গায় এসেছিলেন, তোমরা জানো কিনা? একটি হচ্ছে কি কুষ্টিয়া, কুষ্টিয়া শিলাইদহ, আর একটা হচ্ছে সে অর্থাৎ শাহজাদপুর, সিরাজগঞ্জ জেলার অন্তর্গত, পাবনার পাশে শাহজাদপুরে। এই শাহজাদপুরে তার হচ্ছে কাছারি বাড়ি, যেখান থেকে তিনি এসে তিনি তার জমিদারি দেখাশোনা করতেন, সেটা হচ্ছে কাছারি বাড়ি। এই 2 জায়গায় তিনি
অর্থাৎ তিনি কুষ্টিয়ার যে শিলাইদহ ওখানে বসে পারিবারিক জমিদারি তদারকির সূত্রে এই তমাদের জন্য তিনি বাংলাদেশে 2 জায়গায় এসেছিলেন, 2 জায়গায় বাস করতে প্রতিশরে তিনি এসেছিলেন, কিন্তু এই 2 জায়গায় তার বেশি অবস্থান ছিল এবং এই সময়ে তার রচনাগুলো শ্রেষ্ঠ রচনা এবং ছোট গল্প রচনার স্বর্ণযুগ। সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময় রচনা করেন, অর্থাৎ কুষ্টিয়া থাকা অবস্থায় তিনি সোনার তরী কাব্য, এখন তার তোমরা যদি কখনো কুষ্টিয়া যাও দেখবে তার কুষ্টিয়া শিলাইদহে তার বাড়ি সেই সোনার তরীটা এখনো রয়েছে এবং তার সোনার তরী কাব্যের কবিতাগুলো তিনি একই সময় রচনা করেন। পদ্মা তীরবর্তী সময়ে তিনি সেখানে বসে বসে সোনার তরীতে বসে তিনি সোনার তরীতে গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা বারবার লিখছেন আর লিখেছেন। ছোটবেলা থেকে একদম শুরু থেকে সেই অল্প 12, 13, 14 বছর থেকে লেখা শুরু, একদম জীবনের শেষ দিন পর্যন্ত লিখেই গেছেন এবং তার জীবনকে দেখার, চমৎকার জীবনকে দেখার দুটা ভঙ্গি ছিল। প্রকৃতির পটে জীবনের কথা স্থাপন করেছেন, প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশী রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। একটি লাইনের মধ্যে তার পুরো ছোট গল্পিক চেতনাকে আমরা যদি ফুটে তোলার চেষ্টা করি তাহলে কি তিনি তার সব গল্পের মধ্যে তিনি প্রকৃতি নিয়ে এসেছেন। আমরা জানি প্রকৃতি এবং মানুষ ছাড়া কোনো কিছু আর নেই। তুমি আর প্রকৃতি আর মানুষ সরিয়ে ফেলো তাহলে সবকিছুই শেষ। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন, এই প্রকৃতির পটে প্রকৃতির মধ্যে জীবনকে স্থাপন করলেন, অর্থাৎ তিনি যেন একটি শিল্পীর মতো আঁকলেন। ছোট গল্প শুধু ছোট গল্প থাকলো না, একটি শিল্প হয়ে উঠলো। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় অর্থাৎ গানের মতো করে, অর্থাৎ গল্পগুলোর প্রতিটি শব্দ আমাদেরকে হৃদয় ছুঁয়ে যায়, অর্থাৎ একটা লিরিক্যাল একটা আবেদন আমরা পাই এবং বিশ্বজনীন প্রকাশী। এই যে প্রকাশ তা শুধু দেশ কাল স্থান নয়, সবকিছু অতিক্রম করে যায়। বিশ্বজনীন প্রকাশী রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতাই প্রাধান্য পেয়েছে। তবে যত সময় পেরিয়ে আসছে, যত রোমান্টিকতা, প্রথম দিকে তার লেখা ছিল সব রোমান্টিকতার ভাবাবলতা এবং আস্তে আস্তে যখন সময় চলে আসছে না, তখন তিনি ভাবলেন শুধু প্রকৃতি ও গীতিময়তা হলে হবে না, বাস্তবতার প্রয়োজন রয়েছে। এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল এবং শেষ পর্যন্ত তিনি কি করলেন, তিনি বাস্তবতা প্রাধান্য দিয়ে অনেক গল্প লেখার চেষ্টা করেছেন। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক শব্দটি মনে রাখবে, উপন্যাস যোগ ই, রস্য উ এবং ই, উপন্যাসের রস্য উ এবং ই কে রস্য ই, এই দুটো মিলে রস্য এবং রস্য ই মিলে হয় ঔ। আমরা ঔপন্যাসিক বলবো না, উপন্যাসিক শব্দটি ভুল। কি হবে, ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তাহলে আমরা বুঝলাম যে গল্পকার হিসেবে যেরকম, ঔপন্যাসিক হিসেবে আমরা তার প্রভাব দেখতে পাই বাংলা সাহিত্যে সব ক্ষেত্রে। তিনি বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যে শাখায় তিনি পদচারণা করেননি। কোথায় করেন, তিনি চিত্রশিল্পী, তিনি যাত্রা শিল্পী, তিনি নাটক করেছেন, তিনি গান লিখেছেন, তিনি কবিতা লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, এমন কোনো কিছু নেই তিনি সাহিত্যের এমন কোনো শাখায় তিনি বিচরণ করেননি। শুধু মহাকাব্য লেখেননি বা মহাকাব্য লেখার চেষ্টা করেছিলেন, সেটা হয়নি, কারণ মহাকাব্য লেখার জন্য যুগ দরকার, সেই যুগ তখন আর ছিল না। যাই হোক, তার সাহিত্যকর্মের দিকে যদি আমরা তাকাই, তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শিশির কবিতা, যোগাযোগ, এগুলো বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। আরো উপন্যাস রয়েছে, আমরা কয়েকটি নাম শুধু দিয়েছি, যেহেতু আমাদের মূল বইয়ের মধ্যে এগুলোর নাম দেওয়া রয়েছে, শুধু এর জন্য এগুলো দিয়েছি। তোমরা এগুলো মনে রাখো, পরীক্ষায় আসতে পারে। শিশির কবিতা কি জাতীয় রচনা, তখন কিন্তু বুঝতে হবে কবিতা আছে মানে কবিতা না, কিন্তু এটি কিন্তু কি, এটি বিখ্যাত একটি উপন্যাস এবং বিখ্যাত কিছু লাইন রয়েছে কবিতার, অনেক চমৎকার, পারলে শুনে নিও, তাহলে পড়ে নিও। তাহলে তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শিশু কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ অবিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখিত নাটকগুলো হলো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। অনেকগুলো নাটক রয়েছে, কিন্তু এই কটির নাম আমরা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, নামগুলো অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। রবীন্দ্রনাথ রচিত নাটকের নাম বলো, অথবা ডাকঘর কার রচনা, 3-4 নাম থাকবে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। যেভাবে আসুক না কেন, যেন তোমরা পারো সেদিকে মনে রাখতে হবে। তার রবীন্দ্রনাথ ঠাকুর দেখো, এই যে পুরো ফ্যামিলি, একটা পরিবারের একটা ছবি দিয়েছি, ছবিগুলো মানুষগুলো তার আপনজন, তার ছেলে, তার স্ত্রী, তার মেয়ে, তার এই ছবিগুলো। মৃত্যু 1941 সালের 7 আগস্ট, 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। তাহলে এই বিখ্যাত ব্যক্তির 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং সেই পরপারে পাড়ি জমান। তাহলে প্রিয় শিক্ষার্থী, রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা কিছুটা হলেও জানার চেষ্টা করলাম, তোমরা ইতিমধ্যে বিভিন্নভাবে জেনে এসছো। এখন আমরা চলে যাব আমাদের গল্প। কোন গল্প? অপরিচিতা। পাশে দেখো 1914 লেখা, তাহলে গল্পটি কত সালে রচিত হয়েছে? 1914 সালে। তাহলে অপরিচিতা গল্পটি রচিত হয়েছে 1914 সালে। এই গল্পের পাঠ পরিচিতি আমরা জানার চেষ্টা করব প্রথমত। কারণ কি, এই পাঠ পরিচিতি আমাদের অনেকটাই
কাজে দেবে। তাহলে অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত, আমি আবার বলছি প্রমথ চৌধুরী, কিন্তু ভুল করে প্রথম চৌধুরী হয়ে যায় অনেক সময়। তাহলে অপরিচিতা গল্পটি দেখো, অপরিচিতা নামটি দেখো তোমাদের কিভাবে টানে। প্রথমত হলো পরিচিত, নন পারসন, তাই না? অপরিচিত, আননোন। তাহলে আননোন কি? অপরিচিত আমরা সাধারণত পুরুষকে বোঝাচ্ছি। অপরিচিতা শব্দটি দিয়ে আদ্যা শক্তি অর্থাৎ নারী শক্তির জয়গান করা হয়েছে প্রথমেই। তাহলে এই গল্পটি কি? এটি নারী শক্তির জয়গান দিয়েই গল্পটি অনেকটাই শুরু হয়েছে। তাই গল্পটির নামও সেকেন্দ্রিক, অপরিচিতা, অর্থাৎ স্ত্রীবাচক বিশেষণ শব্দটি এখানে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। তাহলে অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায়। তা পরীক্ষা আসতে পারে কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকায়। প্রমথ চৌধুরী সম্পাদিত বিখ্যাত পত্রিকা। আমরা জানি কেন এটি বিখ্যাত, তোমরাও জানো। কারণ আমরা যে আজকে চলিত ভাষায় কথা বলছি, একটি সময় ছিল চলিত ভাষায়, সাধু ভাষায় লেখা হতো এবং চলিত ভাষায় কথা বলা হতো। প্রমথ চৌধুরী এই পত্রিকার মধ্য দিয়ে আন্দোলন শুরু করলেন। তিনি বললেন, মানুষের মুখের কথা কালিতে যাওয়া ভালো, কিন্তু কালি যদি মুখে আসে, অর্থাৎ সাধু ভাষায় আমরা লিখছি, কখন সাধু ভাষা যদি বলা হয়ে যায়, তার চেয়ে বরং সেটিই ভালো, আমাদের মুখের ভাষা কালিতে যাক। এরপর থেকে আন্দোলনটি সফল হলে আস্তে আস্তে সবাই আমরা এখন চলিত ভাষায় লিখছি এবং চলিত ভাষায় বলছি। প্রিয় শিক্ষার্থী, সেই সবুজ পত্র পত্রিকার সম্পাদক তিনি, এই পত্রিকা সবুজ পত্র পত্রিকা 1321 বঙ্গাব্দের, দেখো 1914, তাহলে 1321 1914 এই সালগুলো মনে রাখবে, এটা একটা বিষয় আছে বের করার। ইংরেজি এবং বাংলা, অনেক সময় ইংরেজি সাল দেওয়া থাকে, বাংলা সাল নেই, বাংলা সাল দেওয়া থাকে, ইংরেজি সাল নেই। কি হয় সেক্ষেত্রে? একটি অঙ্ক করা যেতে পারে। তোমরা দেখবে যদি ইংরেজি সালের সঙ্গে ইংরেজি সাল থেকে কি 593 বিয়োগ করো, তাহলে বাংলা সাল পেয়ে যাবে। সূত্রটা মনে রাখতে পারো। ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যাবে, আর বাংলা সালের সঙ্গে 593 যোগ করলে ইংরেজি সাল পাওয়া যাবে। এটি একটি ধারণা। অধিকাংশ ক্ষেত্রে দু একটি মাসের সংখ্যা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে 99% এটি হয়ে যায়। তাহলে কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। পরীক্ষা আসতে পারে যে অপরিচিতের গল্পটি কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে, সূচনা পত্রিকার কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে। তাহলে কোথায় প্রথম সংকলিত হয়? পরীক্ষায় আসলে বলবা এটি প্রথম গল্প সপ্তকে, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে। পরীক্ষা যদি আসে অপরিচিত গল্প কত সালে প্রকাশিত হয়? 1914 সালে। এবং এটি প্রথম কোথায় গল্প গ্রন্থভুক্ত হয়? রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে, এবং পরে কোথায়? গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে। মোটামুটি কি দাঁড়া গেল? এখন আমরা চলে আসবো এই অপরিচিতা গল্পে, অপরিচিতা কেন্দ্রিক কিছু আলোচনায়। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। তাহলে তাহলে আমরা এই অপরিচিতা গল্প, অপরিচিতা আর অপরিচিতা থাকবো না আমাদের কাছে, তাই না? সে এখন অপরিচিতাটা কে? এই অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী একদম বর্ণিত হয়েছে। পুরুষের কাহিনী, পুরুষ তো অবশ্যই রয়েছে, কিন্তু পুরুষের চেয়ে এখানে নারী শক্তির জয়গানই বেশি গাওয়া হয়েছে। এবং যে নারীর কাহিনী আমরা অপরিচিতার অপরিচিতা থাকলো না, অপরিচিতা হয়ে গেল আমাদের কাছে কে? কল্যাণী। অর্থাৎ নায়িকার নামই হচ্ছে কল্যাণী, এবং সেই এখানে অপরিচিতা। কেন অপরিচিতা হলো? অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। অর্থাৎ অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি, ওই সময়ে যৌতুক প্রথার কারণে অনেক নারীকে জীবন দিতে হয়েছিল। যেমন হৈমন্তী গল্প তোমাদের আগে পাঠ্য ছিল, সেখানে আমরা দেখেছি যৌতুক প্রথার কারণে কি করে আস্তে আস্তে একটি সজীব প্রাণবন্ত নারী আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়, ঢলে পড়ে, কেউ তার খেয়াল রাখে না। অমানবিক যৌতুক প্রথা নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতপূর্বে রচনা করেছেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই ওখানে নারী আস্তে আস্তে সমর্পিত হয়ে মৃত্যুর দিকে চলে যায়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই গল্পেই প্রথম নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন। এই গল্পটি কেন অনন্য? এই গল্পেই প্রথম নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন। তাই নারী পুরুষকে, নারী আর পুরুষের সম্মিলিত প্রতিরোধ, সে কে? নিশ্চয় কল্যাণীর নায়ক না, এখানে কল্যাণী এবং তার পিতা শম্ভুনাথ। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে, অর্থাৎ স্বতন্ত্র ভাবে তাদের দুজনের সমাজকে দেখা, বীক্ষণ থেকে আসছে ভিক্ষা শব্দটি, অর্থাৎ সমাজকে দেখার, আলাদা আলাদা ভাবে সমাজকে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। অর্থাৎ এ গল্পে শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্রভাবে তাদের আলাদাভাবে সমাজকে দেখা এবং তাদের এই আচরণের কারণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা
প্রতিরোধের সম্মুখীন করেছেন। কে কে? কল্যাণী এবং তার পিতা শম্ভুনাথ সেন। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। গল্পটি এখানেই সার্থক কি? তারা প্রতিরোধ করেছে। যৌতুক প্রথার কাছে তারা সমর্পিত হয়নি, বরং বিয়ে না করে সারা জীবন থেকেছে, দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করেছে, কিন্তু কখনোই যৌতুকের কাছে নিজেকে সমর্পিত করেনি বা বলি হয়নি। এই যে এক্ষেত্রে পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণী দেশ চেতনায় ঋদ্ধ, অর্থাৎ দেশ মাতৃকার সেবায় চলে যাওয়া এবং যাওয়া এবং নারী শিক্ষার ব্রতী হওয়া, এই যে দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার ওই ব্যক্তিতে গল্পটি সার্থক। কেন গল্পটি সার্থক? কারণ এ বলা হয় তোমাদের সামনে এরকম পরিস্থিতি যদি আসে, তোমরা এরকম সেই পথে সমর্পিত না হয়ে বরং প্রয়োজনে সেই দেশ মাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করবে। তার চেয়ে বরং নিজেকে দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করাও ভালো, সেই যৌতুক প্রথার কাছে বলি হওয়ার চেয়ে। অপরিচিত গল্পটির দিকে যদি আমরা দেখতে চাই, এদিকে অপরিচিত উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষ মানে কি? ফার্স্ট পার্সন। আমি আমি হচ্ছে উত্তম, মনে রাখবা। পুরুষ কয় প্রকার? ভালো পুরুষ, খারাপ পুরুষ, মন্দ পুরুষ এরকম না। পুরুষ বলতে আমাদের তোমরা পার্সন যেটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। নাম পুরুষ। তাহলে অপরিচিতা উত্তম পুরুষের মানে ফার্স্ট পার্সন উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম। এখানে গল্প কথককে পরীক্ষা আসতে পারে। গল্পটি কোন পুরুষের ভাষ্যে লেখা? উত্তম পুরুষের ভাষ্যে লেখা, মনে থাকবে। আবার গল্পের কথককে অনুপম। 20 শতকের দ্বিতীয় দশকে যুদ্ধ সংলগ্ন সময় সেই বাঙালি যুবক, মনে রাখতে হবে তোমাদের। দেখো এই গল্পে কত সালটা, কত 1914। 14 সাল বললেই তোমাদের সামনে একটা কাহিনী ভেসে ওঠার কথা। বলতো প্রথম বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? হয়তো মনে আছে 1914 সালে শুরু হয়েছে, 1918 সালে শেষ হয়েছিল। তাহলে দেখো সেই যুদ্ধ সংলগ্ন গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকে, সেই সময় দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময় সেই বাঙালি যুবক, সে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত, অর্থাৎ উচ্চতর অর্জন করেছে, কিন্তু তাও তার মধ্যে পার্সোনালিটি নেই। কারণ পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। এরও একটি কারণ রয়েছে, যে মনে রাখতে হবে ওই সময়ে আমাদের যে ভগ্ন অর্থনৈতিক ব্যবস্থা ছিল, অর্থাৎ শুধু অর্থ থাকলে না, নিজের কিছু পায়ের উপর শিক্ষা অর্জন করেছে, কিন্তু পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র, কিন্তু অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে ওঠেনি। কারণ সে সবকিছুর ক্ষেত্রে কার উপর নির্ভরশীল ছিল? সেই তার মা এবং মামা, এই দুজনের উপর নির্ভরশীল, বিশেষ করে মামার উপর নির্ভরশীল ছিল। শিক্ষা অর্জন করেও সে প্রকৃতি শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, অর্থাৎ ব্যক্তিত্ব সম্পন্ন, মেরুদণ্ড সম্পন্ন, অর্থনৈতিক তথা সামাজিক সব দিক থেকেই মেরুদণ্ড সম্পন্ন হয়ে উঠতে পারেনি। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। অর্থাৎ এরকম অনেক থাকে, এরকম ব্যক্তিত্বহীন, যেগুলো তাদের সঙ্গে যে থাকা যায় না, তাদের ব্যক্তিত্বহীনতার কারণে, তাদের সঙ্গে সে যে ব্যক্তিত্বহীন হওয়ার কারণে শেষ পর্যন্ত কল্যাণীকে সে পেল না, সে কথা সে নিজেই আস্তে আস্তে প্রকাশ করার চেষ্টা করেছে। কে? অনুপম। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননা করে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। পরীক্ষা আসে অনেক সময় যে গল্পটির শীর্ষ মুহূর্ত কোনটি। গল্পের অনেক কাহিনী রয়েছে, দেখা হয় ওদের সঙ্গে, স্টেশনে দেখা হয়, অনেক কাহিনী হয়েছে, কিন্তু শীর্ষ মুহূর্ত কোনটি? শীর্ষ মুহূর্ত একটি, সেটি হলো যে বিয়ের জন্য সবকিছু রেডি, খাবার দাবার দেওয়া হয়েছে, সবকিছু রেডি, এখন বিয়ে পড়ানো হবে, কিন্তু যৌতুক উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননা করে। অর্থাৎ যৌতুক দেওয়া হয়েছে, দিতেও সে রাজি হয়েছে। সোমনাথ সেন বলেনি আমি যৌতুক দিব না, যৌতুক কিন্তু সে দিতে রাজি হয়েছে, কিন্তু দেওয়ার পরেও যৌতুক যখন সেই স্বর্ণ যখন সেকরা দিয়ে কি করছে, যাচাই বাছাই করা শুরু করেছে, এটি তার কাছে হাত লেগেছে না। কি কি করে যে এইরকম ব্যক্তিত্বহীন লোকের কাছে, এইরকম একজন যারা নিজের, যার সত্যতা নেই, অন্যকে যারা খারাপ ভাবে, এরকম মানুষের কাছে কখনো দেয়ার ঠিক হবে না ভেবেই সে কি করে, সম্পূর্ণ সেনে কন্যা সম্প্রদানে অসম্মতি করে, যে এদের কাছে যারা আমাকে মনে করে আমি তাকে ঠকাবো, তাদের সঙ্গে আমার সম্পর্ক হতে পারে না। ঠাট্টার সম্পর্কে স্থায়ী করার সব ইচ্ছা তার আর নেই। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সে অঘটন সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেত বহ করে তুলেছে। অর্থাৎ সবকিছু রেডি, সেই সময়ে শম্ভুনাথ সেনের এইরকম নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান এত সহজ নয়, এটা সবাই পারে না। কিন্তু আধুনিক সময় এই যে যখন সে সময় যুদ্ধ বিধ্বস্ত একটি সময়ে মানুষের ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে গড়ে ওঠা, রবীন্দ্রনাথ একটি ইঙ্গিত যে ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে গড়ে ওঠা উচিত শম্ভুনাথ সেনের মতো। এবং আশু সময়ের আবির্ভাবকে বলছে যে আমাদের আধুনিক যে সময়টি আসছে, এই সময়গুলো মানুষগুলো হবে এরকম ব্যক্তিত্ব সম্বন্ধিত।
কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অর্থাৎ এই গল্পটির শেষে আমরা দেখতে পাই কর্মীর ভূমিকায় কি কর্মী, সে হচ্ছে দেশমাতৃকা সেবা আত্মনিয়োগ একটি কর্মী, এবং তার কাজ হচ্ছে নারী শিক্ষায় নারীকে আস্তে আস্তে শিক্ষিত করে তোলা এবং বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণী শুচিশুভ্র মানে পবিত্র এবং শুভ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতে নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। বলছে এই কল্যাণী শুধু কল্যাণী না, রবীন্দ্র চাওয়া হলো এই অজস্র কল্যাণী আমাদের দেশে যেন সৃষ্টি হয়, সেদিকেও এখানে ইঙ্গিত করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই গল্পের আমরা দেখতে পাই অপরিচিতা গল্পটি মূলত যে মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপ স্খলনের অকপট কথামালা। তাহলে অপরিচিত গল্পটি মূলত মনস্তাপে ভেঙে পড়ায় ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপের স্খলনে অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্যা হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীরও প্রশস্তিও কীর্তিত হয়েছে। অর্থাৎ গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিক, পুরুষতন্ত্র কি, পুরুষতন্ত্ররা নারীকে শুধু নারী হিসেবে কল্পনা করে, অর্থাৎ তাদেরকে শুধু কাজের লোক হিসেবে কল্পনা করতে পারে। তাদের পুরুষতন্ত্র সমাজে যে যৌতুকের কারণে যে নারীকে কিভাবে বলি দেওয়ার যে প্রসঙ্গগুলো আছে, সেই স্ফুরণ যখন আমরা দেখতে পাই, পাশাপাশি একই সঙ্গে পুরুষের ভাষ্যে অর্থাৎ অনুপমের ভাষ্যে নারীর প্রশস্তিও তথা কল্যাণের প্রশস্তিও আমরা এখানে গুণগান দেখতে পাই। এখানে তোমরা ক্লাস করতে করতে কি হাঁপিয়ে উঠেছো? ইচ্ছা করলে আমরা একটু সিনেমা দেখতে পারি, কি অপরিচিত ইচ্ছা করে দেখতে পারো। হালকা আমরা ঠিক আছে, দেখার সময় নেই আমাদের, টান দিয়ে দেখো। কে কথা বলছে? বলিস না কি রে? তুমি মামার সাথে কথা বলো, আমি যাই। তুমি কোথায় যাচ্ছ? আপনি মামার সাথে বলো, দেখলেই বুঝতে পারবো। মামা মামা নাম কি? কেমন সময় শুধু চাই সেটা বলতে পারে। কত টাকা আর কবরই গহনা দিচ্ছেন? গহনা 20 ভরি, 20 টাকা 20 ভরি? না না, আপনি গহনা 30 ভরি করুন, আর টাকা না আপনার 20,000 টাকা ঠিকই আছে। কি বলো দিদি? বাবা কি বলেন? আশা করছি যেগুলো দেখতে পাচ্ছ এর মধ্য দিয়ে আগামী ক্লাসে আমরা এই ছোট গল্প কেন্দ্রিক, অপরিচিত ছোট গল্প কেন্দ্রিক আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সে নাগাদ সবাই ভালো থেকো। আমরা একটু করোনা বিধি মেনে চলি, সুন্দর সুস্থ জীবন গড়ি, সবার জন্য নিরন্তর শুভকামনা।